আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই আমার স্কুলের পক্ষ থেকে। আমাদের প্রতিদিনকার ধারাবাহিক যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অর্ণব আহমেদ ফাহিম, মিহিস জিকে সিরিজের সহযোগী লেখক। তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, সবাই কেমন আছো বলো? তোমরা যারা ক্লাস করো, সবাই কেমন আছো? আমার স্কুল থেকে যারা দেখছো, সবাই একটু কমেন্ট করো তো। আমার স্কুল থেকে যারা আছো, সবাই একটু কমেন্ট করো। আমার স্কুলের যে সকল শিক্ষার্থী আছো, সবাই একটু কমেন্ট করো। আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা? আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা? ঠিকঠাক আছে কিনা? ক্লাস ঠিকঠাক আছে কিনা? রাসেল খান বলছে আসসালামু আলাইকুম। সৈকত রায় ওয়ালাইকুম আসসালাম। সৈকত রায় বলছে ভালো আছে ভাইয়া। সাব্বির খান আসসালামু আলাইকুম বলছো। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সাব্বির। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করো তো ভাই। এই যারা যুক্ত আছো সবাই কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। আজকে আমরা খুব অল্প সময় পড়বো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব। খুবই অল্প সময় পড়বো, খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। এর একটা টপিকের নাম হচ্ছে, আজকের আলোচনার একটা টপিকের নাম হচ্ছে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। আন্তর্জাতিক বিষয়বলী থেকে তোমাদের নার্সিং এ সাধারণ জ্ঞান থেকে সাধারণত আমরা আন্তর্জাতিক বিষয়বলী থেকে অনেক কম প্রশ্ন দেখি। এরপরেও আমরা বলতে পারি এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এই টপিক থেকে কি প্রশ্ন আসার সম্ভাবনা আছে? সেই টপিকের নাম হচ্ছে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, একটু বোঝার চেষ্টা করো গ্লোবাল স্মুথ ফ্লোটিলাটা কি। তোমরা যারা আছো তারা একটু এখন আলোচনা শোনো, এরপরে পরবর্তীতে আমরা পিডিএফ বা নোট শেয়ার করে দিব, সমস্যা নাই। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক নৌবহর। কেমন নৌবহর? একটা আন্তর্জাতিক নৌবহর, যার মাধ্যমে দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক, বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক থাকে, মানবাধিকার কর্মী আছে এবং পরিবেশ কর্মী নিয়ে গঠিত। তাহলে স্বেচ্ছাসেবক কি বললাম? স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী। স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী এবং পরিবেশ কর্মী। পরিবেশ কর্মীদেরকে নিয়ে এই নৌবহরটা হয়েছে। কাদের উদ্দেশ্যে? যারা গাজাবাসী আছে, এই গাজাবাসীদেরকে ত্রাণ পৌঁছানোর জন্য। গাজাবাসীকে কি পৌঁছানোর জন্য? ত্রাণ পৌঁছানোর জন্য। ফিলিস্তিনের যে গাজাবাসী আছে তাদেরকে সহায়তা করার জন্য এই স্মুথ ফ্লোটিলা যায়। আসুন খেয়াল করো, এই যে স্মুথ ফ্লোটিলা, এটা একটা গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। এই আরবি শব্দ অর্থ স্মুথ। আরবি শব্দ কি? স্মুথ। এর অর্থ হচ্ছে অবিচল বা সহনশীলতা। অবিচল বা কি? সহনশীলতা। স্মুথ শব্দের অর্থ অবিচল বা সহনশীলতা। এই স্মুথ ফ্লোটিলাতে প্রায় 44টি দেশ অংশগ্রহণ করে, আর এই 44টি দেশের 50টি নৌযান অংশগ্রহণ করে। 44টা দেশের কয়টা নৌযান? 50টা নৌযান অংশগ্রহণ করে। 44টা দেশের অংশগ্রহণ করে কয়টা নৌযান? তাহলে আমাকে একটু বলবা, কমেন্টে জানাবা গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতটি নৌবহর, গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে। সবাই একটু কমেন্ট করো তো। গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে সবাই কমেন্ট করো যে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মধ্যে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কমেন্ট করে একটু জানাও তো দেখি, গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে। গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে? গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে?
কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে? সবাই একটু বলো, গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে কতগুলো নৌবহর অংশগ্রহণ করেছে? রিক্তা জাহান রিক্তু 44টা। আতিয়া আক্তার বলছে 44টি। সবাই একটু কমেন্ট করো, কয়টা নৌবহর? 44টা নৌবহর। দেখি সবাই কমেন্ট করে জানাও কতটা নৌবহর? 44টা নৌবহর, 44টি নৌবহর, 44টি নৌবহর। নৌবহর কয়টা? 44টা নৌবহর, 44টা নৌবহর। আচ্ছা, এই যে 44টা নৌবহর আছে, এই 44টা নৌবহর, এই 44টা নৌবহরের মধ্যে কতটা দেশের? 44টা দেশের 50টি নৌযান। 44টা দেশের কয়টা নৌযান? 50টি নৌযান। আচ্ছা দেখো, খেয়াল করো, এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করে 31 আগস্ট 2025 সালে। কত সাল? 31 আগস্ট 2025 সালে। 31 আগস্ট 2025 সালে এই স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করে। 31 আগস্ট 2025 সালে স্মুথ ফ্লোটিলাটা যাত্রা শুরু করে। 31 আগস্ট 2025 সালে স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করলো। কত তারিখে? 31 আগস্ট 2025 সালে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করলো। আচ্ছা, এই যে স্মুথ ফ্লোটিলা যাত্রা শুরু করলো, কোথা থেকে যাত্রা শুরু করলো? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। স্পেনের কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা। তাহলে সবাই একটু কমেন্ট করো তো ভাই, স্পেনের কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে এই সমুদ যাত্রা শুরু করে। স্পেনের কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা থেকে? সবাই একটু আমাকে কমেন্ট করো, স্পেনের কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা। ওকে, তাহলে 44টি দেশের 50টি নৌবহর ছিল, স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করলো। কত তারিখে যাত্রা শুরু করলো? 31 আগস্ট 2025 সালে। 31 আগস্ট 2025 সালে যাত্রা শুরু করলো। 31 আগস্ট 2025 সালে যাত্রা শুরু করে। আচ্ছা, এখানে খেয়াল করো, দেখো এরপরে বলছে যে এই স্মুথ ফ্লোটিলার নেতৃত্ব দিয়েছে কে? সুইডেনের অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। সুইডেনের যে পরিবেশ কন্যা, সুইডেনের একটা পরিবেশ কন্যা ছিল, তার নাম ছিল গ্রেটা থুনবার্গ। ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচার যে প্রতিষ্ঠানটা, যে আন্দোলনটা ছিল, এটার আন্দোলনের প্রবক্তা ছিল এই গ্রেটা থুনবার্গ। তিনি করেছেন, গ্রেটা থুনবার্গ। ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচার। ওকে, তাহলে সুইডেনের অধিকার কর্মী বা পরিবেশ কর্মী, পরিবেশ কন্যা নাম হলো গ্রেটা থুনবার্গ। তিনি এটার নেতৃত্ব দিয়েছিলেন। খেয়াল করি আমরা, এই যে গ্লোবাল স্মুথ ফ্লোটিলাটা হয়েছে, এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী হচ্ছে আলোকচিত্রী ফটোগ্রাফার শহীদুল ইসলাম। কে ভাই? শহীদুল ইসলাম। আলোকচিত্রী শহীদুল ইসলাম। আলোকচিত্রী কে? শহীদুল ইসলাম। আমার সাথে একটু কমেন্ট করে জানায় ফেলো, আলোকচিত্রী কে ছিলেন? শহীদুল ইসলাম ছিলেন। আলোকচিত্রী শহীদুল ইসলাম। আচ্ছা, গাজায় অবরোধ ভাঙতে শহীদুল আলম যে জাহাজে ছিলেন তার নাম হচ্ছে কনসেন্স। জাহাজের নাম কি? তাহলে শহীদুল আলম যে জাহাজে, আলোকচিত্রী শহীদুল আলম যে জাহাজে ছিলেন তার নাম হচ্ছে কনসেন্স। কি জাহাজ? কনসেন্স। জাহাজের নাম কি? কনসেন্স। জাহাজের নাম কি? কনসেন্স জাহাজ। ভাই জাহাজের নাম কি? কনসেন্স। জাহাজের নাম কি? কনসেন্স জাহাজ। ইসরায়েলি বাহিনী এই শহীদুল আলমকে ধরে নিয়ে গিয়েছিল 7 অক্টোবর 2025 সালে। তাহলে কবে ধরে নিয়ে যায়? 7 অক্টোবর 2025 সালে। 7 অক্টোবর 2025 সালে ধরে নিয়ে যায়। তাহলে কত তারিখে ধরে নিয়ে যায়? 7 অক্টোবর 2025 সালে। তাহলে আমার সাথে কিছু জিনিস একটু পড়ো, আমার সাথে কিছু জিনিস একটু পড়ো। আমার সাথে একটু পড়ো, আমার সাথে একটু পড়ো। দেখো, আমার সাথে একটু পড়ো, আমার সাথে জাস্ট একটু পড়ো। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এটা ফিলিস্তিনের গাজাতে, কোথায়? ফিলিস্তিনের গাজাতে কি করবে? ফিলিস্তিনের গাজাতে পণ্য নিয়ে যাবে। কি ধরনের পণ্য? অর্থাৎ মানবতার জন্য খাবার, তারপরে মেডিকেল ট্রিটমেন্ট, আরো যা যা আছে এগুলো নিয়ে যাবে একটা নৌবহর, যেটাকে আমরা বলি গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। অর্থাৎ এখানে কারা কারা ছিল? এখানে স্বেচ্ছাসেবক ছিল, মানবাধিকার কর্মী ছিল এবং পরিবেশ কর্মী ছিল। টোটাল 44টা দেশের
50টি নৌযান বা জাহাজ এই সুমুদ ফ্লোটিলাতে যোগ দিয়েছিল, ফিলিস্তিনের পতাকা নিয়ে যোগ দিয়েছিল। সুমুদ শব্দের অর্থ হচ্ছে অবিচল বা সহনশীলতা। খেয়াল করে, এরা যাত্রা শুরু করলো 31 আগস্ট 2025 সালে স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা? স্পেনের বার্সেলোনা থেকে তারা যাত্রা শুরু করলো, স্পেনের বার্সেলোনা। আচ্ছা, নেতৃত্ব দিল কে? সুইডিশ কন্যা, পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ। সুইডেনের পরিবেশ কন্যার নাম কি? গ্রেটা থুনবার্গ। সুইডিশ পরিবেশ কন্যার নাম কি? গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ। সুইডিশ পরিবেশ কন্যার নাম কি? গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ। ওকে, আচ্ছা, এর মধ্যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম তিনি যোগদান করলেন কত তারিখে? 7 অক্টোবর। মানে তিনি যোগদান করেছেন 7 অক্টোবর 2025, তাকে ধরে নিয়ে যায়। 7 অক্টোবর 2025 তাকে কি করলো? ধরে নিয়ে গেল। আচ্ছা, তো যাই হোক, এরপরে আমরা পরের টপিক যেটা পড়বো, তোমরা যারা পরীক্ষা দিবা সামনেতে, নার্সিং এ পরীক্ষা দিবা, মেডিকেলে পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে এই টপিকটা। আজকের যে ক্লাসটা বলছি সেটা। তো এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে বলো তো, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? যতটুকু আলোচনা করলাম গ্লোবাল সুমুদ নিয়ে, এতটুকু পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? গ্লোবাল সুমুদ নিয়ে যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার? গ্লোবাল সুমুদ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার? যতটুকু আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা একটু আমাকে বলেন তো ভাইরা। কনসেপ্ট ক্লিয়ার কিনা সবাই একটু বলেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা? যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত সবার কনসেপ্ট ক্লিয়ার? লিপি মনি, সঞ্জুমান আরা যুক্ত হয়েছে আমাদের সাথে, তারপরে রাখি আমাদের সাথে যুক্ত হয়েছে, আমিনা সরকার কনসার্ন, উম্মে পদ্মজা যুক্ত হয়েছে, সুমাইয়া ইসলাম সুমু বলছো। তোমাদের সবার কমেন্টই দেখবো, সবাই একটু কমেন্ট করো। বিজয়া রায় বলছো অল ক্লিয়ার। আবির রহমান কামরান বলছো জি ক্লিয়ার। তাহসিন নুবা বলছো ক্লিয়ার। নুবা আরো কয়েকবার ক্লাস করো, যেখানেই অর্ণব স্যারকে পাবা সেখানেই ক্লাস করতে থাকবা। ভাইয়া এইটা কিসের ক্লাস? এইটা মেডিকেল নার্সিং এ যারা ভর্তি পরীক্ষা দিবে তাদেরও ক্লাস। তোমরা যাই যেখানে পরীক্ষা দেবে অ্যাডমিশন টেস্ট, এই ক্লাসও তোমার জন্য হেল্পফুল। আমরা মেহিদ্রিকে ফাইনাল সেশন থেকে পড়াচ্ছি। আচ্ছা দেখো, নিউ ইয়র্ক সিটির আমরা পৃষ্ঠা নাম্বার 7 আলোচনা করছি। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সাম্প্রতিক সময়ে। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচন। নিউ ইয়র্ক সিটির কততম? 111তম মেয়র নির্বাচন। দেখো, নির্বাচনটা হয় 4 নভেম্বর 2025-এ। নির্বাচন কবে হয়? 4 নভেম্বর 2025-এ। 4 নভেম্বর 2025-এ নির্বাচন হয়। প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছে জোহরান মামদানি। জোহরান মামদানি কে হয়েছেন? জোহরান মামদানি। জোহরান মামদানি। জোহরান মামদানি। জোহরান মামদানি। ওকে, জোহরান মামদানি ভারতীয় বংশোদ্ভূত, আর জন্ম হচ্ছে কাম্পালা, উগান্ডা। সে হচ্ছে মুসলিম ব্যক্তি। জন্ম কোথায়? কাম্পালা। জন্ম কোথায়? কাম্পালা। ওকে, খেয়াল করো, জোহরান মামদানির রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। জোহরান মামদানির রাজনৈতিক দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। রাজনৈতিক দলের নাম কি? ডেমোক্রেটিক পার্টি। রাজনৈতিক দলের নাম কি ব্রাদার? ডেমোক্রেটিক পার্টি। নিউ ইয়র্কের প্রথম জেনজি ফার্স্ট লেডি রামা দুয়াজি, মামদানির স্ত্রীর নাম হচ্ছে রামা দুয়াজি। মামদানির স্ত্রীর নাম কি? রামা দুয়াজি। রামা দুয়াজি। আচ্ছা, নিউ ইয়র্কের বর্তমান এবং প্রথম নারী গভর্নর নাম হচ্ছে ক্যাফে হোচল। লাগবে না? যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী ছিল নিউ ইয়র্ক সিটি। এই নিউ ইয়র্ক সিটিকে বলা হয় বিগ অ্যাপেলের শহর বা গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় এই নিউ ইয়র্ক সিটিকে। গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয় কাকে? নিউ ইয়র্ক সিটিকে। তাহলে শুধু এই কয়টা জিনিস মনে রাখো যে নিউ ইয়র্কে 111তম মেয়র নির্বাচন হয়েছে 4 নভেম্বর 2025-এ মেয়র নির্বাচন হয়েছে। এর মধ্যে যিনি মেয়র নির্বাচন হয়েছেন তার নাম হচ্ছে জোহরান মামদানি। তিনি একজন মুসলিম মেয়র। হ্যাঁ, প্রথম মুসলিম মেয়র। তিনি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তার জন্ম হচ্ছে উগান্ডার রাজধানী কাম্পালাতে। ওকে, উগান্ডার রাজধানী কাম্পালাতে। আসেন, উগান্ডার রাজধানী কাম্পালা। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা আলোচনা করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো জাতিসংঘের 80তম অধিবেশন।
তোমরা যারা মেডিকেল নার্সিং এ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৮০তম জাতিসংঘের অধিবেশন, জাতিসংঘের ৮০তম অধিবেশন। দেখো জাতিসংঘের ৮০তম অধিবেশন কি বলছে, ৮০তম অধিবেশনে কি বলছে দেখো, যে এই অধিবেশনটা শুরু হয় ৯ সেপ্টেম্বর ২০২৫-এ, শুরু হয় ৯ সেপ্টেম্বর ২০২৫-এ, আর এটার মূল পর্বটা শুরু হয়েছে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫-এ। তাহলে অধিবেশনটা শুরু হয় ৯ তারিখে আর মূল পর্বটা শুরু হলো ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫-এ, ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৫-এ শুরু হলো। আচ্ছা, অধিবেশনটার মেয়াদ ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। তাহলে ৯ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬, ৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই অধিবেশনটার মেয়াদ। আচ্ছা, অধিবেশনের স্থান হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জায়গায়? নিউ ইয়র্কে এই অধিবেশনটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়? নিউ ইয়র্কে এই অধিবেশনটা হয়েছে। নিউ ইয়র্কে অধিবেশনটা হয়েছে। এই অধিবেশনে যিনি সভাপতিত্ব করলেন তার নাম হচ্ছে আনালেনা বুয়েরবুক, আনালেনা বায়েরবুক, আনালেনা বায়েরবুক, তিনি সভাপতিত্ব করেন। আনালেনা বায়েরবুক, আনালেনা বায়েরবুক, আনালেনা কি? আনালেনা বায়েরবুক, আনালেনা বায়েরবুক, আনালেনা বায়েরবুক, তিনি সভাপতিত্ব করলেন। তাহলে অধিবেশন হলো ৮০তম, শুরু ৯ সেপ্টেম্বর ২৫ থেকে, এটা শেষ হবে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রতে অধিবেশনটা বসলো, সভাপতিত্ব করলেন আনালেনা বায়েরবুক, আনালেনা বায়েরবুক। এই অধিবেশনটার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই অধিবেশনটাতে কি নিয়ে কথা বললেন খেয়াল করেন। তিনি কি নিয়ে কথা বললেন? তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানান, অর্থাৎ ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান। তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন এই অধিবেশনে, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান। কোন অধিবেশনটার মধ্যে? এই অধিবেশনটার মধ্যে। ওকে, আমাকে এবার বলেন, আমি যতটুকু বললাম ক্লিয়ার? আমি যতটুকু বললাম ক্লিয়ার? যতটুকু বললাম ক্লিয়ার? যতটুকু বললাম ক্লিয়ার কিনা বলেন? যতটুকু বললাম ক্লিয়ার কিনা? যতটুকু বললাম কনসেপ্ট ক্লিয়ার? সবাই একটু বলবেন। কামরুন নাহার বলছে ক্লিয়ার। সবাই একটু আমাকে বলো তো ভাই, ক্লিয়ার হয়েছে কিনা? জাতিসংঘের যে ৮০তম অধিবেশন ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো, সবাই একটু কমেন্ট করো, সবাই কমেন্ট করো, আমি একটু তোমাদের কমেন্ট গুলো দেখি যে ক্লিয়ার হয়েছে কিনা। খুবই স্লোলি পড়াচ্ছি, ধীরে পড়াচ্ছি যেন তোমরা বুঝতে পারো। খুব স্লোলি পড়াচ্ছি, ধীরে ধীরে পড়াচ্ছি। যতটুকু পড়াবো ততটুকু থেকেই তুমি কমন পাবা। রাকিব বলছো রুবাইয়া। আচ্ছা রুবাইয়া, তোমাকে বোধহয় চিনি আমি। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার স্যার। আচ্ছা, বাকিরা একটু কমেন্ট করো তো দেখি। একটা টপিক কয়েকবার করে পড়তে হবে, কয়েকবার পড়লে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে, ওই টপিক আর ভুল হবে না। কয়েকবার করে একটা টপিক পড়, কাভার হয়ে যাবে। নুসরাত জাহান এশা, নুসরাত জাহান এশা, আজকে দুবার ক্লাস হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুবার ক্লাস হচ্ছে ভাইয়া, এটা আরেকটা জায়গায় ক্লাস হচ্ছে, অর্ণব স্যারেরই ক্লাস হচ্ছে। আচ্ছা, অ্যান্টনিও গুতেরেসের ৪ দিনের বাংলাদেশ সফর, দাগ দিয়ে রাখো, টপিকটা তুমি চাইলে লিখে রাখতে পারো। অ্যান্টনিও গুতেরেসের ৪ দিনের বাংলাদেশ সফর, অ্যান্টনিও গুতেরেসের ৪ দিনের বাংলাদেশ সফর। অ্যান্টনিও গুতেরেসের ৪ দিনের কি সফর হয়েছে? বাংলাদেশ সফর হয়েছে অ্যান্টনিও গুতেরেসের। দেখেন, প্রথমবার বাংলাদেশে আসে ২০১৮ সালের জুলাই মাসে অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে আসছে। কবে? ২০১৮ সালের জুলাই মাসে। ২০১৮ সালে কোন মাসে? জুলাই মাসে অ্যান্টনিও গুতেরেস আসছে। দ্বিতীয়বার বাংলাদেশে আসে, অর্থাৎ এই যে সাম্প্রতিক সময় আসছে ১৩ মার্চ ২০২৫-এ, ১৩ই মার্চ ২০২৫-এ আসছে, ১৩ই মার্চ ২০২৫-এ আসছে। এবং তিনি ১৪ তারিখে রোহিঙ্গা ক্যাম্প সফর করলেন। ১৪ তারিখে কি সফর করলো? রোহিঙ্গা ক্যাম্প তিনি সফর করলেন ১৪ তারিখে। কত তারিখে? ১৪ তারিখে তুমি রোহিঙ্গা ক্যাম্প তিনি সফর করলেন। আচ্ছা, অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ এবং জাতিসংঘের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকার গুলশানে
একটা জাতিসংঘ হাউস উদ্বোধন করেন 15 মার্চ 2025 সালে। তাহলে এই যে 15 মার্চ 2025 সালে তিনি কি করেছেন, কি করলেন, তিনি গুলশানে জাতিসংঘের একটা হাউস উদ্বোধন করলেন। তাহলে আমাকে একটু কমেন্ট করো তো যে জাতিসংঘ হাউসটা কোথায়, জাতিসংঘ হাউসটা কোথায় আমাকে একটু, এটা কোন বই স্যার? এটা মিহির জিকে ফাইনাল সাজেশন বই, মিহির জিকে ফাইনাল সাজেশন বই। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা, মেডিকেলে পরীক্ষা দিবা, তোমরা ফাইনাল সাজেশনটা একটু নিও, পড়ে ফেলো, খুবই কমন উপযোগী বই, রিকমেন্ড করতে পারি মিহির জিকে ফাইনাল সাজেশন। আর এবং তোমরা প্রচুর প্র্যাকটিসের জন্য কিন্তু আমার স্কুলের যে অনলাইন এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচটা কিন্তু তুমি এনরোল করতে পারবা। আচ্ছা, এক্সাম ব্যাচ নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। খেয়াল করো, তাহলে অ্যান্টনিও গুতেরেস 4 দিনের বাংলাদেশ সফর করেছেন, 2018 সালের জুলাই মাসে সফর করলেন প্রথমবার। আর সর্বশেষ 2025 সালের 13ই মার্চ, সর্বশেষ 2025 সালের কত তারিখে? 13ই মার্চ। ওকে, দেখো কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প তিনি পরিদর্শন করেন 14 মার্চ 2025 সালে। আর জাতিসংঘের সাথে বাংলাদেশের 50 বছর এই যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে তিনি ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করছেন 15 মার্চ 2025 সালে, 15 মার্চ 2025। ওকে, এই পর্যন্ত টপিক কনসেপ্ট ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে এবার দেখো তো, আমরা এখানে কয়েকটা প্রশ্ন রেখেছি, বইয়ের মধ্যেই দেয়া আছে প্রশ্নগুলো, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। যদিও অ্যান্সার আছে, তাও আমি তোমাকে বোঝানোর জন্য অ্যান্সার গুলো ঢেকে রাখিনি, যেন তুমি আমার সাথে প্র্যাকটিস করতে পারো, মুখে মুখে বললেও মুখস্থ হয়ে যাবে। খেয়াল করো, 2025 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন বসে? সাধারণ পরিষদের অধিবেশন কততম বসে? 80তম অধিবেশন বসে। 2025 সালে জাতিসংঘের কততম অধিবেশন বসে? বলো, 2025 সালে জাতিসংঘের অধিবেশন কততম বসে? 80তম অধিবেশন বসে। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রের নাম কি? জোহরান মামদানি। জোহরান মামদানি, জোহরান মামদানি। মুসলিম মেয়রের নাম কি ছিল ভাই? জোহরান মামদানি, জোহরান মামদানি। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কতটি দেশে অংশগ্রহণ করে? গ্লোবাল স্মুথ ফ্লোটিলা 44টি দেশ। কয়টা দেশ ভাইয়া? 44টি দেশ। কয়টা দেশ? 44টা দেশ অংশগ্রহণ করে। 44টা দেশের কতটা নৌযান? 50টা। ঢাকার কোথায় জাতিসংঘ হাউস অবস্থিত? ঢাকার গুলশানে। কোথায় ভাই? ঢাকার গুলশানে। ঢাকার কোথায়? ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস। ঢাকার কোথায়? ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস আছে। ঢাকার কোথায়? ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস আছে। ঢাকার গুলশানে, ঢাকার গুলশানে জাতিসংঘ, ঢাকার গুলশানে। তাহলে জাতিসংঘ হাউস কোথায় আছে? ঢাকার গুলশানে, ঢাকার গুলশানে, ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস। বলো, এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার কিনা? 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 সবাই একটু বলো তো ভাই। যারা কমেন্ট করছে, ফাইজা, শারমিন আক্তার, আনিশা নূর, তারপরে আরো অনেকে কমেন্ট করছো। আচ্ছা, নুবা বলছে স্যার রাকসু নির্বাচনের প্রথম ভিপি জিএস কে ছিলেন? একটু দেখে বলতে হবে, অনেক আগের তথ্য তো মনে নাই, সাম্প্রতিক বা অনেক আগের তো জানা নাই, দেখে বলে দিব তোমাদেরকে, তোমাকে বলে দিব না, তুমি নক দিও আমাকে, সমস্যা নাই, গুগল করে বলে দিব না। নীলুফা জাহান রুবাইয়া, ওকে ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার। যে একই তথ্য কয়েকবার পড়ছো, ভালো করে পড়ে নাও, যেন এই জায়গা থেকে প্রশ্ন আসলে তুমি কোনোভাবে মিস না করো। হ্যাঁ, কোনো যেন মিস না হয়, আল্লাহ ভরসা মিস হবে না ইনশাল্লাহ। আমি এতটুকু বলতে পারি যে তোমরা যারা ক্লাস করছো, কোনোভাবে এই টপিক মিস হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে আমরা আরেকটা টপিক পড়তে চাই, সেটা হচ্ছে যেমন খুবই আলোচিত এই বছরে, সেটা হলো ফিলিস্তিনের স্বীকৃতি। তোমাদের নার্সিং এ বা মেডিকেলে যদি প্রশ্ন আসে, এই জায়গা থেকে একটা প্রশ্ন হতে পারে, ফিলিস্তিনের স্বীকৃতি, তুমি এটাকে 3টা স্টার দিয়ে পড়ে নিবা।
ফিলিস্তিনের স্বীকৃতি, বা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ফিলিস্তিনের স্বীকৃতি জায়গা থেকে। ওকে, দেখো নভেম্বর 2025 সাল পর্যন্ত, নভেম্বর 2025 সাল পর্যন্ত, স্যার লেখাগুলো আর একটু বড় করলে ভালো হতো, লেখা জুম করলে অনেক বেশি জুম হয়ে যায়, তো তুমি তোমার ফোনের স্ক্রিনটা একটু রোটেট করে নাও। ওকে, হ্যাঁ খেয়াল করো, নভেম্বর 2025 পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 157টি দেশ। কয়টা দেশ? 157টা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তাহলে এখনো পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশ কয়টা? 157টা দেশ। জুম করে দিলাম। এখনো পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী দেশ কয়টা ভাই? 157টা দেশ। স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 157টা। 157তম দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশের নাম হচ্ছে সান ম্যারিনো। 157তম দেশ হিসেবে, 157তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, 157তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যে দেশটা, তার নাম কি? তার নাম হলো সান ম্যারিনো। বলো কি নাম? তার নাম হচ্ছে সান ম্যারিনো। 157তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় যে দেশটা, তার নাম হচ্ছে সান ম্যারিনো। সান ম্যারিনো। আচ্ছা, 23 সেপ্টেম্বর 2025-এ স্বীকৃতি দিয়েছে। খেয়াল করো, প্রথম ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল আলজেরিয়া 1988 সালে। একটা চুক্তি হয়েছিল, তার নাম ছিল আলজিয়ার্স চুক্তি। সেই চুক্তির মাধ্যমে দিয়েছে, আলজিয়ার্স চুক্তি। আচ্ছা, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় 16 নভেম্বর 1988 সালে। কত সালে? 16 নভেম্বর 1988 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। তাহলে বাংলাদেশ কত সালে স্বীকৃতি দেয়? 1988 সালে। আলজেরিয়াও স্বীকৃতি দেয় 1988 সালে। সর্বশেষ স্বীকৃতি দেয় সান মেরিনো 2025 সালের 23 সেপ্টেম্বর। 2025 সালের কত সেপ্টেম্বর? 23 সেপ্টেম্বর। খেয়াল করো, ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, যেটা ওআইসি ভুক্ত একটি মাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তার নাম হচ্ছে ক্যামেরুন। পরীক্ষা আসতে পারে যে ওআইসি, মুসলিম বিশ্বের সংগঠন ওআইসি, এই ওআইসি ভুক্ত কোন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি? তার নাম হচ্ছে ক্যামেরুন। তাহলে ওআইসি ভুক্ত যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে ক্যামেরুন। ক্যামেরুন ওআইসি ভুক্ত দেশ স্বীকৃতি দেয়নি, তার নাম হচ্ছে ক্যামেরুন। জি7, জি7 বলতে আমরা গ্রুপ অফ 7 কে বলি, অর্থাৎ পৃথিবীর শিল্পোন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোকে একসাথে কি বলা হয়? জি7 বলা হয়। এই জি7 ভুক্ত 7টা দেশের মধ্যে 3টা দেশ স্বীকৃতি দিয়েছে, কানাডা, যুক্তরাজ্য আর হলো ফ্রান্স। তাহলে জি7 ভুক্ত 7টি দেশের মধ্যে 3টা দেশ স্বীকৃতি দিয়েছে, বাকি 4টি দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। তাহলে প্রশ্ন যেভাবে হতে পারে যে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম হলো আলজেরিয়া, ফিলিস্তিনকে বাংলাদেশ স্বীকৃতি দেয় 1988 সালে। কত সাল? 1988 সালে স্বীকৃতি দেয়। ওআইসি ভুক্ত একমাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তার নাম হচ্ছে ক্যামেরুন। জি7 ভুক্ত স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 3টা, কানাডা, যুক্তরাজ্য আর হলো ফ্রান্স। কানাডা, যুক্তরাজ্য এবং কি ফ্রান্স। কানাডা, যুক্তরাজ্য আর হলো ফ্রান্স। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স। আচ্ছা, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, ইউএন সিকিউরিটি কাউন্সিল, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আমরা জানি নিরাপত্তা পরিষদের যে 5টা দেশ, সে 5টা দেশই হচ্ছে ভেটো পাওয়ারের দেশ। ভেটো পাওয়ারের দেশ। নিরাপত্তা পরিষদের 5টা দেশই কি ভাই? ভেটো পাওয়ারের দেশ। তাহলে এই যে ভেটো পাওয়ারের দেশ, এই ভেটো পাওয়ারের দেশ কয়টা? ভেটো পাওয়ারের দেশ কয়টা ভাই? 5টা না? এই 5টা দেশের মধ্য থেকে 4টা দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। ভেটো পাওয়ারের 5টা দেশের মধ্য থেকে 4টি দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। কয়টা দেশ স্বীকৃতি দিয়েছে? 4টা দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু কিন্তু একটা দেশ এখনো পর্যন্ত স্বীকৃতি দেয় নাই, তার নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ রাশিয়া স্বীকৃতি দিয়েছে, চীন দিয়েছে, ফ্রান্স দিয়েছে, যুক্তরাজ্য দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা স্বীকৃতি দেয়নি। আমেরিকা স্বীকৃতি এখনো পর্যন্ত দেয় নাই। আমেরিকা স্বীকৃতি এখনো পর্যন্ত দেয়নি। আচ্ছা, একজন প্রশ্ন করছে, ওকে বলো, যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার হয়েছে? যা যা আলোচনা করলাম ক্লিয়ার হয়েছে? বলো, যা যা আলোচনা করলাম ক্লিয়ার?
যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত ক্লিয়ার? ফিলিস্তিনের স্বীকৃতি পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা ফিলিস্তিনের স্বীকৃতি পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ফিলিস্তিনের স্বীকৃতি পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলি। আচ্ছা, একজন বলছে স্যার ওআইসি ভুক্ত দেশ কয়টা? ওআইসি ভুক্ত দেশ বর্তমানে কয়টা? 57টা দেশ। সর্বশেষ হচ্ছে আইভরি কোস্ট। সর্বশেষ দেশ হচ্ছে আইভরি কোস্ট। আইভরি কোস্ট, আইভরি কোস্ট। জি ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, কল্যাণপুর থেকে। আপনি করে দেন, আমি তো সহজে করেছি। ঠিক আছে ঠিক আছে। যতটুকু আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। যতটুকু আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার, আমাকে বলেন ক্লিয়ার হয়েছেন কিনা। ক্লিয়ার? দেখি সবার কমেন্টে। রাসেল খান বলছে ক্লিয়ার। আচ্ছা, তারপরে একটু কমেন্ট করো দেখি, তোমাদের রেসপন্স পেলে ভালো লাগবে। তোমরা একটু রেসপন্স করার চেষ্টা করো। ফাইজা বলছে ক্লিয়ার। ওপি বলছো জি স্যার। জি স্যার। ওপি বলছো জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আর কে সবাই যারা যারা দেখছো ক্লাসটা, সবাই একটু কমেন্ট করো। কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তুমি ঠিকঠাক মতো। রুবাইয়া, আচ্ছা অল ক্লিয়ার। কামরুন নাহাল অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে যে টপিকটা আলোচনায় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুদান সংকট। এটা একটু আলোচনায় আসতে হবে। সুদান সংকটটা বর্তমানে যে সুদানে যে সংকট হচ্ছে সেই সুদান সংকট নিয়ে আমরা একটু আলোচনা করি। সুদান সংকট খেয়াল করো, সুদান সংকট ক্লিয়ার করো। সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে 2023 সাল থেকে। 15 এপ্রিল 2023 সাল থেকে গৃহযুদ্ধ হয়েছে। গৃহযুদ্ধ হয়েছে। তো এখনো পর্যন্ত এই গৃহযুদ্ধটা চলমান। সুদানে এখনো গৃহযুদ্ধ চলমান। উত্তর দারফুর রাজ্যের রাজধানী হচ্ছে এল ফাশের শহর। সুদানের একটা জায়গা হচ্ছে উত্তর দারফুর শহর। উত্তর দারফুর রাজ্যের রাজধানী হচ্ছে এল ফাশের। এটা পরীক্ষায় আসতে পারে যে এল ফাশের কোথায় আছে? সুদানে। খেয়াল করো, সুদানের এল ফাশের শহরে সংঘাত চলছে। সুদানের যে সেনাবাহিনী আছে ওই দেশের সেনাবাহিনী এবং ওই দেশের র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে আরএসএফ। আরএসএফ যে দেশের আধা সামরিক বাহিনী সেটা হচ্ছে সুদান। ওই দেশের সেনাবাহিনী আর তাদের দেশের আরএসএফ, এই দুইটা মিলে কি হচ্ছে তোমাদের এই মানে এইটা হচ্ছে তোমার কি বলে এই সংকটটা চলছে দুই দেশের দুই এর মধ্যে হামলা চলছে, যেটাকে আমরা গৃহযুদ্ধ বলছি। কে ক্ষমতা নিবে এটা একটা জিনিস। কেন? কারণ হচ্ছে এই সুদানে বর্তমানে আমরা দেখেছি যে সুদানের প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তেল। এই তেল আর হচ্ছে স্বর্ণের খনির অধিকার নিয়ে তারা কি করছে ভাই? অধিকার নিয়ে তারা আন্দোলন করছে। দুই দেশের মধ্যে হামলা চলছে। তাহলে দেখো, স্বর্ণ নিয়ে, বিশেষ করে স্বর্ণ উত্তোলন, স্বর্ণের খনি এবং তেল, এই দুইটা নিয়ে সুদানের মধ্যে এখন কে ক্ষমতায় আসবে এবং একই সাথে কে এর অধিকার হবে, এইটা নিয়ে দুই বাহিনীর মধ্যে যে সংঘাত সেটা এখন বিশাল ভয়ানক একটা রূপ ধারণ করেছে। বিশাল ভয়ানক রূপ ধারণ করেছে। সাইদা আক্তার ভাই, এই ক্লাসের স্লাইড কোথায় পাবো? মিহিরজিকে ফাইনাল সাজেশন বই থেকে একটু ভালো করে যদি পড়ো, আমরা ফাইনাল সাজেশন বইটা সংগ্রহ করতে বলেছি, সকল শিক্ষার্থীকে সংগ্রহ করে নাও। এর পাশাপাশি আমরা চেষ্টা করব তোমাদেরকে একটু ক্লাস নোটস বা পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে সুদান সংকট এই টপিকটা গুরুত্বপূর্ণ, খুবই আলোচিত বর্তমান সময়ে। এই টপিকটা ভালো করে পড়বা।
এর কোনো বিকল্প নাই। এই টপিক ভালো করে পড়তে হবে তোমাদের যারা আছো। আচ্ছা দেখো, সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা সংঘাত শুরু হলো। সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের সংঘাত, এইটাও গুরুত্বপূর্ণ, আমি একটু দিয়ে রাখলাম, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। সংঘাত শুরু হয় 9 অক্টোবর 2025 সালে। সংঘাতটা শুরু হয় 9 অক্টোবর 2025, এই সংঘাতটা শুরু হয়। খেয়াল করো, পাকিস্তান বিমান বাহিনী 9 অক্টোবর হামলা চালায় কোথায়? আফগানিস্তানে। তাহলে পাকিস্তানের যে বিমান বাহিনী আছে এটা 9 তারিখে হামলা চালাইলো কোথায়? আফগানিস্তানে হামলা চালাইলো। আফগানিস্তানের কোথায় চালিয়েছে? আফগানিস্তানের রাজধানী কাবুল, জালালাবাদ, পান্তিকা, এই যে প্রদেশে, পাকতিকা, এই প্রদেশগুলোতে হামলা চালিয়েছে পাকিস্তান। তাহলে পাকিস্তান হামলা চালায় কোন দেশে? আফগানিস্তানে হামলা চালায়। পাকিস্তান কোথায় হামলা চালিয়েছে? আফগানিস্তানে হামলা চালিয়েছে। এবার দেখো, আফগানিস্তান পাল্টা পাকিস্তানে হামলা চালায় কত তারিখে? 11 তারিখে এবং 12 তারিখে এই হামলাটা চালায় 2025 সালে। এখন প্রশ্ন হলো যে কেন তারা হামলা চালাচ্ছে, কি কারণ, হামলা চালানোর কারণটা কি? কারণ হচ্ছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান কেপিতে সক্রিয় হওয়ায় টিটিপি, যেটা হচ্ছে তেহরিক-ই-তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, কি বললাম? তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর নেতা নূর ওয়ালি মেসুদ, খেয়াল করো, নূর ওয়ালি মেসুদকে হত্যা করতেই আফগানিস্তানে আক্রমণ করে পাকিস্তান। তাহলে তেহরিক-ই-তালেবান, এই তেহরিক-ই-তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, টিটিপি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, এই টিটিপির নেতার নাম হচ্ছে নূর ওয়ালি মেসুদ। নূর ওয়ালি মেসুদ এই ব্যক্তিকে হত্যা করার জন্য পাকিস্তানে, খেয়াল করো, পাকিস্তান আফগানিস্তানে হামলা চালাইছে। কারণ কি? কারণ আফগানিস্তানের কেপিতে সক্রিয় ছিল। আফগানিস্তানের কোথায় সক্রিয় ছিল? কেপিতে সক্রিয় ছিল, অর্থাৎ ছিল এই ব্যক্তি, এই কারণে হামলাটা চালিয়েছে। তাহলে পাকিস্তান হামলা চালালো কোন দেশে? আফগানিস্তানে। কাকে হত্যার জন্য? তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর নেতা নূর ওয়ালি মেসুদকে হত্যার জন্য। 18 অক্টোবর 2025 সালে পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি চুক্তিতে, পাকিস্তান এবং আফগানিস্তান কি করে? একটা যুদ্ধবিরতিতে চায়, চুক্তি করে। সেই চুক্তির মধ্যে মধ্যস্থতা করে যে দেশ, তার নাম হচ্ছে কাতার। কে করে? কাতার। তাহলে প্রশ্ন আসবে যে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যে দেশ, তার নাম হলো কাতার। টিটিপি সক্রিয় রয়েছে মূলত আফগান এবং পাকিস্তানের সীমান্তের মধ্যে। দাগ দিয়ে রাখো, আফগান এবং পাকিস্তান সীমান্তের মধ্যে। তোরহাম সীমান্ত ক্রসিং অবস্থিত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা সীমানা আছে, তোরহাম সীমানা। তাহলে আমি এই টপিকটা একটু সামারি করি, একটু মনোযোগ দিয়ে দাও, এই টপিকটা সামারি করি। সে টপিকটা কি? টপিকটা হচ্ছে যে টিটিপি, তেহরিক-ই-পাকিস্তান এর নেতা নাম হচ্ছে নূর ওয়ালি মেসুদ, সক্রিয় আছে কেপিতে, আফগানিস্তানে। তো এই আফগানিস্তানে তিনি থাকার কারণে, সক্রিয় থাকার কারণে তার অস্তিত্ব যখন পাকিস্তান উপলব্ধি করে, তখন কি করলো? পাকিস্তান তাকে হত্যার জন্য আফগানিস্তানে হামলা চালায়। তাহলে এই যে হামলা চালাইলো পাকিস্তান, কত তারিখে হামলা চালালো? 9 অক্টোবর হামলা চালালো। পাকিস্তানের কোথায়? পাকিস্তানের রাজধানী কাবুল, জালালাবাদ, পান্তিকা প্রদেশে হামলা চালিয়েছে। এর প্রেক্ষাপটে পরবর্তীতে 11 তারিখে, একদিন পরে 11 তারিখে আফগানিস্তান পাল্টা হামলা চালাইছে। 11 এবং 12 দুদিনই হামলা চালিয়েছে, অর্থাৎ আফগানিস্তান পরবর্তীতে পাকিস্তানের উপর হামলা চালালো 11 এবং 12। এরপরে দেখা যায় যে আমরা দেখলাম 13 তারিখের, 18 তারিখের দিকে এসে দেখলাম 18 অক্টোবর 2025-এ কাতার এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করে, সমঝোতা করে এবং এই যুদ্ধ বিরতিতে তারা আসে। বুঝতে পারলাম, যুদ্ধবিরতিতে আসে। আচ্ছা, এরপরে দেখো টিটিপি মূলত, অর্থাৎ এই তেহরিক-ই-তালেবান এই সংগঠনটা সক্রিয় আছে আফগান পাকিস্তানের সীমান্তের মধ্যে, এটা সংগ্রহ আছে, মানে সক্রিয় আছে। বলো, যা আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? যা আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? যা আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু আমাকে বলো। তাহলে দেখো, তোমাদের যে 10টা প্রশ্ন আসবে সাম্প্রতিকের, মানে সাধারণ জ্ঞানের, অথবা যে 20টা প্রশ্ন আসবে, বিএসসির 10টা, ডিপ্লোমার 20টা বা মিডওয়াইফারির 20টা,
আজকে সাম্প্রতিক থেকে হয়তো 2টা প্রশ্ন পেতে পারো, সম্ভাবনা আছে 2টা। এর মধ্যে যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এর একটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের সংঘাত, সুদান সংকট, সুদানের সংকট। এরপরে একটা আলোচনা আমরা বললাম, সেটা হলো ফিলিস্তিনের স্বীকৃতি, ফিলিস্তিনের স্বীকৃতি অর্থাৎ ফিলিস্তিনকে যে মানুষ, যে দেশগুলো সাম্প্রতিক সময়ে স্বীকৃতি দিয়েছে। এরপরে হলো জাতিসংঘের 80তম যে অধিবেশনটা আসে, সেই 80তম অধিবেশন, জাতিসংঘের কততম অধিবেশন? 80তম অধিবেশন, জাতিসংঘের 80তম অধিবেশন, ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচন, জহরান মামদানির নির্বাচন। সবাই একটু আমাকে বলো তো ভাই, এইটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এইটার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকো, তাহলে একটা কথা আছে, সেটা হলো PMMP, PMMP এই থিওরিটা তো সবচেয়ে বেশি আমরা বিশ্বাস করি। PMMP জিনিসটা কি তোমরা সবাই জানো। PMMP, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। PMMP বলি আমি খুব সংক্ষেপে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর এই প্র্যাকটিস মানেই হচ্ছে বাংলায় আমরা এটাকে বলি অনুশীলন। কি বলি? অনুশীলন। তুমি অনেক পড়াশোনা করেছো, কিন্তু যদি অনুশীলন না করো, তাহলে তোমার পক্ষে ভালো করা সম্ভব না। এখন তুমি হয়তো নার্সিং পরীক্ষা দিবা বিএসসি, তুমি হয়তো পরীক্ষা দিবা ডিপ্লোমা, তুমি হয়তো পরীক্ষা দিবা মিডওয়াইফারি। তো এই যে পরীক্ষা তুমি দিবা, তোমার সামনে পরীক্ষা, কিন্তু অনেক দিন ধরে তুমি পড়ছো কিন্তু পরীক্ষা দিচ্ছ না। পরীক্ষা না দিলে যেটা হবে, তুমি তোমার ভুল বুঝতে পারবে না যে তোমার ভুল কোথায় হচ্ছে। কারণ ভুল যদি না ধরতে পারো, তাহলে পরীক্ষায় চান্স পাওয়া যায় না। আমরা জানি প্রতি বছর 1.5 লক্ষেরও অধিক শিক্ষার্থী, প্লাস মাইনাস 1.5 লক্ষের অধিক শিক্ষার্থী নার্সিং এ পরীক্ষা দেয়, আর সেখানে চান্স পায় মাত্র 3 থেকে 4 হাজার। এবং তুমি যদি বেসরকারি ভাবেও পড়তে চাও, তাহলে তোমার অ্যাটলিস্ট 40% মার্কস তোমার লাগবে। তো এই 40% মার্কস যদি তুমি না পাও, তাহলে তো পড়তে পারবে না। তো এই জন্য দেখো, তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হয় যারা তোমার ইতে আছো, মিডওয়াইফারিতে আছো, মানে বিএসসি তে আছো। একই সাথে যারা ডিপ্লোমাতে আছো, তাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আর হচ্ছে দিতে হয় জেনারেল সায়েন্স, যেটা। তো আমার স্কুল থেকে তোমরা যারা ক্লাস দেখছো, আমার স্কুল সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের ভালো একটা সার্ভিস দেওয়ার, সবসময় চেষ্টা করে। তো তোমরা যারা নার্সিং শিক্ষার্থী আছো, তোমরা এই যে বিএসসি শিক্ষার্থী যারা আছো, তাদের একটা এক্সাম কোর্স আছে। এই এক্সাম কোর্সে ভর্তি হলে তুমি সকল ক্লাস ফ্রি পাবা। এই যে লাইভ ক্লাসগুলো, এগুলো কিন্তু ফ্রি পাচ্ছ। অর্থাৎ এই কোর্সের সাথে এই ক্লাসগুলো ফ্রি দিয়েছে, অর্থাৎ প্রায় 8,000 মূল্যের একটা কোর্স তোমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। 8,000 টাকার একটা কোর্স তোমাদেরকে ফ্রি দিচ্ছে। সেটা কি? এই যে এখন যে প্রত্যেক দিন লাইভ ক্লাস হচ্ছে আমার স্কুলের পেজ থেকে, এটা ফ্রি একদম। এটার কোর্সে প্রায় 8,000 টাকা। কিন্তু এর সাথে হলো তোমার এক্সাম ব্যাচটা জাস্ট ওরা রেখেছে, এক্সাম ব্যাচ। তো এক্সাম ব্যাচের ফি খুব বেশি না, 600 টাকা। তোমরা যারা পরীক্ষা দিতে চাও বিএসসি, তাদের 600 টাকা, 168টা প্লাস এক্সাম এখানে হবে। আর যারা মিডওয়াইফারি দিতে চাও বা ডিপ্লোমা দিতে চাও, তাদের 500 টাকা। এখানেও 168টিরও অধিক এক্সাম হবে, এবং সবগুলো স্ট্যান্ডার্ড মানের হবে। বুঝতে পেরেছো? তো আমার রিকমেন্ডেশন হচ্ছে, তোমরা যারা ক্লাস করছো, আমার স্কুলের সাথে যুক্ত আছো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই এক্সাম গুলো প্রত্যেকটার প্রশ্নই খুবই মানসম্মত, খুবই মানসম্মত এক্সাম। তুমি এক্সাম গুলো দাও, এই কোর্সটাতে এনরোল করতে পারো, ডাউট সলভ করে নিতে পারো, শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি ঝালাই করে নিতে পারো। যদি এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে চাও তোমরা, তাহলে ডিরেক্টলি আমার স্কুলের যে ফেসবুক পেজ আছে, তাদের যে হোয়াটসঅ্যাপ আছে,
তাদের যে ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারা, এবং তুমি জাস্ট ভর্তি হওয়ার ক্ষেত্রে অর্ণব স্যারের রেফারেন্সও ব্যবহার করতে পারবা। হ্যাঁ, অর্ণব স্যারের কথা বললেও হবে, সমস্যা নেই। তো তোমাদের জন্য শুভ কামনা থাকবে, সবার জন্য শুভ কামনা থাকবে। তোমরা প্রতিনিয়ত চেষ্টা করো এই ক্লাসগুলো করার এবং এক্সাম গুলো দেওয়ার। আর আমরা যে ক্লাসগুলো পড়াই, যে টপিক গুলো পড়াই, সেই টপিক গুলো রেগুলার আয়ত্ত করার চেষ্টা করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে আবারও একটু দেখা হবে সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।